হরমুজে আমেরিকার অবরোধ প্রত্যাহার না হলে দ্বিতীয় দফা আলোচনায় বসবে না ইরান। ওমান উপসাগরে ইরানের জাহাজ আটক করেছে আমেরিকা। আমেরিকার একাধিক জাহাজে ইরানের ড্রোন হামলা। ইরান সরকারের সমর্থনে তেহরানের রাজপথে হাজারো মানুষ। ইরান যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে আমেরিকার কাছে আর্থিক সহায়তা চেয়েছে আরব আমিরাত। যুদ্ধবিরতি ঘিরে ইসরায়েলিদের মধ্যে বিভক্তি। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি তানজিনা অন্ত। আমেরিকার সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। হরমুজে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তেহরান আলোচনায় বসবে না, এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে ইরানের সাথে আলোচনার জন্য আজ আমেরিকার প্রতিনিধি দলের পাকিস্তান পৌঁছানোর কথা রয়েছে। নিরাপত্তার শঙ্কা নিয়ে শেষ মুহূর্তে পাকিস্তানে যাচ্ছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আর মাত্র 2 দিন বাকি। স্থায়ী সমাধানে আবারও আমেরিকা এবং ইরানের বৈঠকের সম্ভাবনা যখন দেখা দিয়েছিল, ঠিক এমন সময় হরমুজে অবরোধ আর জাহাজ আটক করে তালগোল পাকিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভেস্তে যেতে বসেছে ইরান আমেরিকার দ্বিতীয় দফার আলোচনা পরিকল্পনা। আমেরিকার অতিরিক্ত চাহিদা, অযৌক্তিক প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন এবং চলমান নৌ অবরোধের কারণে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ট্রাম্পের নৌ অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে ততক্ষণ কোনো আলোচনা হবে না। অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার পরিকল্পনা তেহরানের নেই। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইনা এই খবর জানিয়েছে। ইরান নিশ্চিত না করলেও দেশটির সাথে দ্বিতীয় দফার আলোচনায় বসার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনার জন্য আজ পাকিস্তান পৌঁছাবে আমেরিকার প্রতিনিধি দল। আগের দফার আলোচনার মতো এবারও প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। শুরুতে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে আলোচনা নিয়ে নানা শঙ্কা দেখা দিলেও বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ। পাকিস্তান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। পাকিস্তানের গণমাধ্যমে বলা হচ্ছে, এরই মধ্যে আলোচনার আগে বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা পাকিস্তানে পৌঁছাতে শুরু করেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা হচ্ছে কিনা তা নিশ্চিত না হলেও নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে নারাজ পাকিস্তান। রাজধানী ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডিকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। পাকিস্তান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিতে 20,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তাদের সহায়তায় কয়েকশো কমান্ডো নিয়োজিত রয়েছে। কমান্ডোদের এই দলে বিপুল সংখ্যক স্নাইপার রয়েছে বলেও জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ এই শহর দুটির প্রতিটি সড়কে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। এছাড়া পাঞ্জাব হাইওয়ে পেট্রোল, ডলফিন ফোর্স এবং কুইক রেসপন্স টিমের অতিরিক্ত সদস্যদের সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে সব ধরনের গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রেড জোনের প্রবেশ পথগুলোর বেশিরভাগই সিল করে দেওয়া হয়েছে। সরকার আলোচনার জন্য সেরেনা ও ম্যারিয়ট হোটেলের মতো বড় হোটেলগুলো অধিগ্রহণ করায় সেগুলোতে অবস্থানকারী অতিথিদের সেগুলো খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর সব হোস্টেল ও গেস্ট হাউস বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি বিশাল কার্গো জাহাজ আটক করেছে আমেরিকার নৌবাহিনী। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় এই তথ্য জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজটি বর্তমানে দেশটির মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আমেরিকার নৌ অবরোধ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল প্রায় 900 ফুট দীর্ঘ এবং একটি বিমানবাহী রণতরীর সমান ওজনের ওই কার্গো জাহাজটি। সে সময় এর পথ রোধ করে গাইডেড মিসাইল সজ্জিত রণতরী ইউএসএস স্পোয়েন্স।
vacate your engine room. We're prepared to subject you to disabling. প্রথমে জাহাজটিকে থামতে সতর্ক বার্তা দেয়া হলেও ইরানি নাবিকেরা তা অমান্য করেন। এরপর আমেরিকার নৌবাহিনী জাহাজটির ইঞ্জিন রুমে হামলা চালালে সেখানে বড় গর্ত তৈরি হয় এবং সেটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ট্রাম্প জানান, আটককৃত জাহাজটিতে তল্লাশি চালিয়ে বর্তমানে এর ভেতরের মালামাল খতিয়ে দেখছেন আমেরিকার মেরিন সেনারা। তিনি আরও জানান, নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার পুরনো ইতিহাস রয়েছে তুস্কার, যে কারণে আগে থেকেই জাহাজটির ওপর আমেরিকার ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা ছিল। এদিকে ওমান সাগরে আমেরিকার বাহিনীর ইরানি জাহাজ আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছে তেহরান। এই ঘটনার শিগগিরই পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের খাতাম আল আম্বিয়া সামরিক সদর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানায় বার্তা সংস্থা তাসনিম নিউজ। একই সাথে ইরানের বন্দর ও জাহাজের হুমকির বিষয়ে আমেরিকাকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের বন্দর ও জাহাজে হুমকি দেওয়ার বিষয়টি যুদ্ধবিরতি নিয়ে তাদের সদিচ্ছার অভাবের লক্ষণ বলে মনে করেন তিনি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পারস্য উপসাগরে ইরানের জাহাজ আটকের পর আমেরিকার সাথে নতুন করে আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে তেহরান। এমনকি পরবর্তী দফার আলোচনার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এদিকে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চায়না। এই ঘটনা ইরান আমেরিকা আলোচনার সম্ভাবনা ভেস্তে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান আগে থেকেই আমেরিকার সাথে আলোচনা প্রত্যাখ্যান করলেও সম্ভাব্য বৈঠকের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল পাকিস্তান। তবে সোমবার আমেরিকার সামরিক বাহিনী পারস্য উপসাগরে তুস্কা নামে ইরানের একটি পণ্যবাহী জাহাজ আটকের পর উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। জাহাজ জব্দের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকার সাথে নতুন করে কোনো আলোচনার পরিকল্পনা এই মুহূর্তে তেহরানের নেই। তিনি অভিযোগ করেন, আমেরিকা অতীত থেকে কোনো শিক্ষা নিচ্ছে না। পরবর্তী দফার আলোচনার বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। আমেরিকা তার অতীত অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নিচ্ছে না। এর ফলাফল কখনোই ভালো হবে না। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এ পরিস্থিতিতে পারস্য উপসাগরে ইরানের পণ্যবাহী জাহাজ আটকের ঘটনা তেহরান ওয়াশিংটন আলোচনা ভেস্তে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চায়না। এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল। ইরানের জাহাজটিকে আমেরিকার আটকে দেওয়ার ঘটনায় চায়না গভীর উদ্বেগ প্রকাশ করছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত দায়িত্বশীল আচরণ করা এবং উত্তেজনা বৃদ্ধি পায় এমন কাজ থেকে বিরত থাকা। এখন শান্তির একটি জানালা খুলেছে, তাই যুদ্ধ দ্রুত শেষ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব। অন্যদিকে পারস্য উপসাগরের পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য ঝুঁকি এড়াতে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কথা বলেন। আমরা আশা করি আলোচনার প্রক্রিয়াটি অব্যাহত থাকবে, যেন পরিস্থিতি আর সামরিক সংঘাতের পথে এগোতে না পারে। রাশিয়া বর্তমানে মধ্যস্থতাকারী না হলেও একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসার সাথে ইরান আমেরিকার উত্তেজনা বাড়ছে। যুদ্ধবন্ধে স্থায়ী চুক্তির আলোচনার আগেই হামলার পাল্টাপাল্টি ঘটনা ঘটেছে দুই দেশের মধ্যে। ইরানের কার্গো শিপ জব্দের জবাবে আমেরিকার নৌযানে ড্রোন হামলার কথা জানাচ্ছে আইআরজিসি সমর্থিত তাসনিম নিউজ।
যুদ্ধবিরতির মধ্যেই আমেরিকার একাধিক জাহাজে ড্রোন হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বাহিনীটির নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাসনিম নিউজে এই তথ্য উঠে এসেছে। রবিবার ওমান সাগরে আমেরিকার জাহাজগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি। হামলা চালানো নৌযানগুলো সামরিক নাকি বেসামরিক তাও স্পষ্ট করা হয়নি। আইআরজিসির হামলার দাবির বিষয়টি এখনও নিশ্চিত করেনি ওয়াশিংটনও। এর আগে ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় ইরানের কার্গো জাহাজ দখলে নেয়ার কথা জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চায়না থেকে ইরানের বন্দর আব্বাসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাহাজটিকে ওমান সাগরে আমেরিকার নৌবাহিনী নিয়ন্ত্রণে নেয় বলে জানান তিনি। এর পরপরই কার্গো জাহাজ জব্দে আমেরিকার বাহিনীর অভিযানের ভিডিও প্রকাশ করে সেন্টকম। এদিকে সশস্ত্র দস্যুতার অভিযোগ এনে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। আমেরিকার নিয়ন্ত্রণে নেয়া জাহাজটিকে মুক্ত করতে সশস্ত্র বাহিনী অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে আইআরজিসি। তবে ইরানের জাহাজটিতে নাবিক ও পরিবারের সদস্যরা থাকায় তাদের নিরাপত্তা নিশ্চিতের পর উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। আমেরিকার সন্ত্রাসী কমান্ডোদের স্পষ্ট আগ্রাসনের চূড়ান্ত সংঘাতের জন্য ইরানের সশস্ত্র বাহিনীও তৈরি। তবে জাহাজের নাবিকদের পরিবারের সদস্যদের উপস্থিতি তাদের জীবন ও নিরাপত্তার ঝুঁকিতে সশস্ত্র বাহিনী কিছুটা সীমাবদ্ধতার মুখে পড়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাহাজটিতে থাকা ক্রু ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পর আমেরিকার সন্ত্রাসী বাহিনীকে উপযুক্ত জবাব দেওয়া হবে। ইরান আমেরিকার 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে বুধবার। তার আগেই স্থায়ী সমাধানে ইসলামাবাদে মঙ্গলবার আলোচনায় বসার কথা রয়েছে ওয়াশিংটন তেহরানের। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যোগ দেওয়ার কথা নিশ্চিত করা হলেও কার্গো জব্দের ঘটনায় ইরানের পক্ষ থেকে আলোচনায় যোগ দেওয়ার কথা এখনও নিশ্চিত নয়। অচলাবস্থা নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানের জাহাজ ও বন্দরগুলোতে আমেরিকার হুমকিকে খারাপ উদ্দেশ্য ও কূটনীতির প্রতি আন্তরিকতার অভাব বলে অভিযোগ করেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যে আবারও সংঘাত শুরু হয়ে যেতে পারে, তবে আমেরিকা ও ইসরায়েলের তাণ্ডবের পরও দমেনি ইরানিরা। ইরান সরকারের সমর্থনে তেহরানের রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ। ওয়াশিংটনের কাছে মাথা নত না করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যুদ্ধে যোগ দিতেও প্রস্তুতি নিচ্ছেন। ইসরায়েল এবং আমেরিকার দফায় দফায় হামলার পরও দেশ ছেড়ে যায়নি ইরানিরা। নিহত কর্মকর্তাদের ছবি আর জাতীয় পতাকা উড়িয়ে জানান দিচ্ছেন দেশের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসার কথা। নিহত শত শত শিশুর রেখে যাওয়া কোরআনের তেলাওয়াত বাজিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে জানাচ্ছেন ধিক্কার। আমেরিকা কিংবা ইসরায়েলকে আর বিশ্বাস করছে না ইরানের সাধারণ মানুষ, বরং ওয়াশিংটনের সামনে মাথা নত করার চেয়ে যুদ্ধকেই নিরাপদ বলে মনে করছেন অনেকে। আমেরিকা এ পর্যন্ত আমাদের দেয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং আমাদের সাথে সই করা কোনো চুক্তির শর্ত পূরণ করেনি। এর ফলে আমরা আশা করি কূটনৈতিক প্রক্রিয়া যাই হোক না কেন এগিয়ে নিতে হবে, তবে সেই সঙ্গে এই আমেরিকার প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়ে এগোতে হবে। নতুন করে যখন সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিচ্ছে, তখন মাঠে থেকে লড়াই চালিয়ে যেতে সরকারের প্রতি জানাচ্ছেন আহ্বান। ইরানিরা যুদ্ধকে ভয় পায় না। এমনকি আমাদের দেশে যদি শুধু একটি নয় বরং একের পর এক হামলাও চালানো হয়, তবুও আমরা নিশ্চিতভাবে আরও বেশি শক্তি ও কর্তৃত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তবে আমার মতে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ইরান যেসব দাবি জানিয়েছে তার কাছে নতি স্বীকার করা ছাড়া আমেরিকা ও ইসরায়েলের আর কোনো বিকল্প নেই। যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। আমেরিকা এবং ইসরায়েলের চাপানো যুদ্ধ এবং অপমানের বদলা নিতে একদল ইরানি যেমন মরিয়া, তেমনি সাধারণ মানুষের একটি বড় অংশ রয়েছে যুদ্ধবিরতির অপেক্ষায়। তবে দেশের সম্মান, সার্বভৌমত্ব এবং অন্যায়ের কাছে মাথা নত না করার ব্যাপারে একাট্টা সবাই। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে
আমেরিকার কাছে বড় ধরনের আর্থিক সহায়তা দাবি করেছে আরব আমিরাত। আমেরিকার গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সম্প্রতি উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, আমিরাত আশঙ্কা করছে যুদ্ধ দীর্ঘায়িত হলে তার অর্থনীতি এবং গ্লোবাল অর্থনৈতিক হাব হিসেবে দেশটির ইমেজের ব্যাপক ক্ষতি হতে পারে। অন্য উপসাগরীয় দেশগুলোও আমিরাতকে অনুসরণ করলে আমেরিকার জন্য বড় আর্থিক ঝুঁকি তৈরির আশঙ্কা করছে ওয়াশিংটন। যুদ্ধ সবসময়ই ব্যয়বহুল, তবে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন আরও বেশি ব্যয়সাপেক্ষ। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন 890 মিলিয়ন থেকে $1 বিলিয়ন ব্যয় করছে আমেরিকা। ইসরায়েল এ পর্যন্ত খরচ করেছে $11.2 বিলিয়ন। অন্যদিকে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও বেসামরিক অবকাঠামো মেরামতে যুদ্ধ পরবর্তী খরচ $60 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে পরামর্শ প্রতিষ্ঠান রাইস্ট্যাট। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরব আমিরাত। এই পরিস্থিতিতে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান খালিদ মোহাম্মদ বালামা গত সপ্তাহে আমেরিকার ফেডারেল রিজার্ভের কাছে কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময়ের প্রস্তাব দিয়েছেন। চুক্তির আওতায় আমিরাত ফেডারেল রিজার্ভকে তাদের মুদ্রা দিরহাম জমা রাখবে। এর বিনিময়ে আমিরাতকে সমপরিমাণ আমেরিকান ডলার দেবে ওয়াশিংটন। আমিরাত এই ডলার ব্যবহার করে তাদের আমদানির বিল মেটাবে এবং যুদ্ধের কারণে ডলারের যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠবে। আমিরাতি কর্মকর্তাদের মতে, এই যুদ্ধ আমেরিকা শুরু করেছে আঞ্চলিক মিত্রদের সাথে কোনো আলোচনা ছাড়াই, তাই এর দায়ভার ওয়াশিংটনকেই নিতে হবে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের জন্য সৌদি আরব $16.8 বিলিয়ন এবং কুয়েত $16 বিলিয়ন দিয়েছিল, যেখানে আমেরিকা যুদ্ধের মাত্র 12% খরচ বহন করেছিল। গত 30 মার্চ হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুদ্ধের খরচ আদায়ের কথা ভাবছেন, কিন্তু আমিরাতের ক্ষতিপূরণ দাবি ট্রাম্প যা পরিকল্পনা করেছিলেন তার পুরো উল্টো। এই কারেন্সি সোয়াপ মূলত একটি সাময়িক ঋণের মতো কাজ করে, যা দেশটির মুদ্রাবাজারকে স্থিতিশীল রাখবে। তবে আমিরাতের দাবি মেনে নিলে সৌদি আরব, কাতার এবং কুয়েতও একই দাবি করতে পারে। সব মিত্র দেশকে এভাবে আর্থিক সুরক্ষা দিতে গেলে ডলার রিজার্ভের টান পড়ে আমেরিকার অর্থনীতিতেই ধস নামতে পারে। বিশ্ববাজারে ডলারের আধিপত্য ঝুঁকিতে পড়ার আশঙ্কাও করছে ওয়াশিংটন। আর আমেরিকা তার উপসাগরীয় মিত্রদের আর্থিক নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দশকের পর দশক ধরে চলা পেট্রো ডলার ব্যবস্থা ধসে পড়তে পারে। আমিরাত এর মধ্যেই জ্বালানি বাণিজ্যে চায়নার মুদ্রা ইউয়ান ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। আমেরিকা এখন আমিরাতকে ফিরিয়ে দিলে তারা পুরোপুরি চায়নার বলয়ে চলে যাবে বলেও আশঙ্কা ওয়াশিংটনের। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েল, হিজবুল্লাহ এবং ইরান আমেরিকা যুদ্ধবিরতি ঘিরে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। যুদ্ধবিরতির প্রতিবাদে লেবানন সীমান্তবর্তী কিরিয়াত শামোনা শহরে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। এদিকে ইসরায়েলের চ্যানেল 12-এর জরিপ বলছে 52% ইসরায়েলি এই যুদ্ধবিরতির বিপক্ষে এবং 48% মানুষ মনে করে ইরানের সাথে আলোচনায় ওয়াশিংটন ইসরায়েলকে স্বার্থ বিবেচনায় নেবে না। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি ঘিরে সাধারণ ইসরায়েলিদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। এক দল এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে লেবাননের সাথে স্থায়ী শান্তি স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে আরেক দল মনে করছে ইরান সমর্থিত হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। রবিবার ইসরায়েলের লেবানন সীমান্তবর্তী শহর কিরিয়াত শামোনায় যুদ্ধবিরতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবাদের অংশ হিসেবে বন্ধ রাখা হয় সবকিছু।
ইয়েল বুটনারো নামে স্থানীয় এই তরুণী যুদ্ধবিরতিতে স্বস্তি প্রকাশ করলেও মনে করেন ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে প্রকৃতপক্ষে কিছুই অর্জন করতে পারেনি। এখন যুদ্ধবিরতি চলছে আর পরিস্থিতিটা কেমন যেন। সবাই একদিক থেকে শান্তিতে থাকতে পেরে কৃতজ্ঞ ও বিভ্রান্ত, অন্যদিকে ভীষণ হতাশ। সত্যিকার অর্থে এই যুদ্ধ থেকে আসলে কিছুই অর্জন করা যায়নি। আমরা সেই ৭ অক্টোবরের আগের মতোই একই জায়গায় আটকে আছি। ওফার কফম্যান নামে আরেক বাসিন্দা মনে করেন যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়, একটু দেরিতে হলেও ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদী তিনি। এটা একটা যুদ্ধবিরতি, সম্ভবত এটা আগামী কয়েক সপ্তাহ বা মাস চলতে পারে, তবে কেউই আসলে নিশ্চিত নয় এটি কতদিন চলবে। আশা করি সামনের দিনগুলোতে আমরা এগিয়ে যেতে পারবো এবং শেষ পর্যন্ত এই অঞ্চলে শান্তি আসবে। কবে আসবে জানি না, তবে শান্তি নিশ্চয়ই আসবে। এদিকে ইসরায়েল হিজবুল্লাহর পাশাপাশি ইরান আমেরিকা যুদ্ধবিরতি ঘিরেও ইসরায়েলিদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম জিউইশ ইনসাইডার। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন পরিচালিত এক জরিপের বরাত দিয়ে জিউইশ ইনসাইডার জানিয়েছে 51% ইসরায়েলি হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির বিপক্ষে। এছাড়া 48% ইসরায়েলি মনে করে ইরানের সাথে আলোচনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের স্বার্থ সমুন্নত রাখবেন না। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বজুড়ে সমালোচনা আর আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই অধিকৃত পশ্চিম তীরে আবারও বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল। দীর্ঘ ২০ বছর আগে অবৈধ ঘোষণা করে উচ্ছেদ করা সানুর বসতিতে আবারও পরিবার পাঠিয়েছে নেতানিয়াহু সরকার। অভিযোগ উঠেছে এই উস্কানিমূলক পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে চিরতরে দাফন করতে চায় ইসরায়েল। আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ, কিন্তু সেই আইনকে কোনো পরোয়াই করছে না ইসরায়েল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সানুর বসতিতে আবারও পরিবার পাঠিয়েছে নেতানিয়াহু সরকার, যেখান থেকে ২০০৫ সালে তাদের সরিয়ে নেওয়া হয়েছিল। এখানে থাকার জন্য ইসরায়েলি সরকার ১২৬টি নতুন ঘরের অনুমোদন দিয়েছে। এরই মধ্যে ১৬টি পরিবার সেখানে থাকতে শুরু করেছে। ২১ বছর আগে উচ্ছেদ হওয়া এসব পরিবার ফিরতে পেরে আনন্দ প্রকাশ করছে। ২০ বছর আগে আমার পরিবারকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছিল। আজ ইসরায়েল সরকারের সিদ্ধান্তের পর আমরা আবার ফিরে এসেছি। আমরা আমাদের ভূমিতে ফিরেছি, কারণ এটি আমাদের মাতৃভূমি। যেখানে বসতি আছে সেখানেই নিরাপত্তা আছে। অনুষ্ঠানে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সরাসরি বিরোধিতা করেন। তিনি পুরো গাজা দখল করে সেখানেও সামরিক শাসন ও বসতি স্থাপনের দাবি জানান। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, গাজা দখল করুন, কেন্দ্রীয় ক্যাম্পগুলো নিয়ন্ত্রণে নিন এবং সেখানে সামরিক শাসন জারি করুন। হ্যাঁ, আমি পুরো গাজায় বসতি স্থাপনের কথা বলছি, কারণ বসতি ছাড়া কোনো নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে দাফন করে দিচ্ছি। আমি নিশ্চিত যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এই আদেশ পালন করতে পেরে খুশি হবেন। মানবাধিকার সংস্থা পিস নাওয়ের তথ্য মতে বর্তমান সরকারের আমলে অবৈধ বসতি নির্মাণের হার আগের চেয়ে ৮০% বেড়েছে। অবৈধ বসতি বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ফিলিস্তিনিদের ওপর হামলাও। জাতিসংঘের মতে মার্চ ছিল পশ্চিম তীরের অন্যতম রক্তক্ষয়ী মাস। এমনকি ১১ এপ্রিলও রামাল্লায় বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রদায় এই দখলদারিত্বের নিন্দা জানালেও ইসরায়েল তা মানছে না। এই উস্কানিমূলক পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার ইসরায়েলি সেনার বিরুদ্ধে লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের মুখে পড়েছে নেতানিয়াহু সেনারা। ঘটনাটির তদন্ত শুরু করেছে তেল আবিব। ইরান যুদ্ধের মধ্যে দক্ষিণ লেবাননে হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙচুর করছেন একজন ইসরায়েলি সেনা। মুহূর্তেই এই ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এক্সে এই ঘটনা ৫০ লাখের বেশি মানুষ এরই মধ্যে দেখে ফেলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ আর নিন্দার ঝড় উঠেছে। ওই মূর্তি অবমাননার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য আয়মান ওদে। ব্যঙ্গ করে লিখেছেন, হয়তো ওই সেনা দাবি করতে পারে যিশু তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী অনলাইনে ছড়িয়ে পড়া ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। সেনাবাহিনী জানায় উত্তরাঞ্চলীয় কমান্ডারের ওই সেনার আচরণ পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে জড়িত সেনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তেল আবিব। ধর্মযাজকরা বলছেন তাদের উপর থুতু নিক্ষেপ এবং শারীরিক হামলার মতো ঘটনাও ঘটেছে। পাশাপাশি গির্জা, কবরস্থান এবং অন্যান্য খ্রিস্টান ধর্মীয় প্রতীক ভাঙচুরের শিকারও হচ্ছে। এসব হামলার সাথে প্রায় অবৈধ বসতি স্থাপনকারীদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনায় ইসরায়েলি পুলিশ নিষ্ক্রিয় থেকে গেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সব শেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।